আসসালামু আলাইকুম দর্শক, আমি একজন নগণ্য মানুষ। আপনাদের সামনে আজকে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কিছু কথা বলার জন্য আমাদের সাথে একজন গেস্ট নিয়ে আসছি। তো শুনুন শেষ পর্যন্ত ওনার মূল্যবান মতামতগুলো, যেগুলো দেশের উন্নয়নের কাজে লাগবে। তা আমরা আজকে কথা বলবো বাংলাদেশের যে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি, তারপরে যে দুর্নীতি নির্মূলের উপায়, এবং হচ্ছে বাংলাদেশের যে মানুষের একতা, এই একতাকে কাজে লাগিয়ে কিভাবে বাংলাদেশকে বিশ্বের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায় এই বিষয়ে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি এই যে স্বাধীন বাংলাদেশের পরে কেমন কাটাচ্ছেন এখন? আলহামদুলিল্লাহ, ভালো কাটাইতেছি। আমি জানতে চাবো যে আজকে বাংলাদেশের এই যখন স্বাধীন হয়নি, শেখ হাসিনা আমল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে দাম কিন্তু ঊর্ধ্বগতি আছে, এখনো কমে নাই। সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে, মানে সরকার কি কি পদক্ষেপ নিলে এই দামগুলো কমে আসতে পারে বা মানুষের উপকার হবে বলে আপনি মনে করেন? এটা একটা বেশ গুড কোয়েশ্চেন। যে বর্তমান দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে ব্যর্থ ছিল এতদিনে। কারণ সরকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা খাইতো, যার কারণে ব্যবসায়ীদের যে ভোক্তা অধিকারের যে নিয়ন্ত্রণী প্রতিষ্ঠান, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট যে কাজে লাগাবে, সেটা কখনোই কোনো সরকারই লাগাইতে পারেনি। আর এখন যে কেয়ারটেকার সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং উনি সেনা শাসিত সরকার প্রতিষ্ঠান চলে। এখন ওনার একটা কাজে সব থেকে বড় মানে পাওয়ার আশা করা যায় যে উনি যদি এটা কাজে লাগাতে পারে, যে জনগণ এখন চায় মানুষের, বিশেষ করে মানুষ চায় আগে খাওয়ার শান্তি, যে আমি যে সারাদিন পরিশ্রম করতেছি আমি পেটে দিতেছি কি। মানুষ যখন বাজারে যায় ১,০০০ টাকা বাজারে নিয়ে গেলে মানুষ টাকা নিয়ে বাসায় ফিরতে পারে না। না বাজারে ব্যাগ ভরে, না পেট ভরে, কোনোটাই মানুষের ভরে না। আর এটার পিছনে এতদিনে সবথেকে বড় সিন্ডিকেট ছিল বিশেষ করে কিছু গ্রুপ কোম্পানি, যেমন বসুন্ধরা গ্রুপ। ৭০ টাকার তেল ১৮০ টাকা। এটা মানে এক রাতের ব্যবধানে, যে এটা তাদের কত বড় একটা সিন্ডিকেট তৈরি করেছে। এখন এই সরকারের মূল লক্ষ্য হবে যে সিন্ডিকেট ভাঙা। অলরেডি একটা ঘোষণা আসছে যে তারা আগামী ২ বছর সয়াবিন তেল বিক্রি করবে কোনো লাভ ছাড়া। তো এটা যদি তারা আরো ৫ বছর আগে করতো, যে আমরা যে পরিমাণ ১ লিটার তেলে আমরা যদি ৫ টাকা লাভও রাখি, তাতে দেখা যায় যে বাংলাদেশে প্রতি বছরে প্রায় ১৪ লক্ষ মেট্রিক টন সয়াবিন তেলের প্রয়োজন হয়। এটা পুরোটাই আমদানি করতে হয় ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া, বিভিন্ন কান্ট্রি থেকে। তো সেক্ষেত্রে এই সিন্ডিকেট যদি না ভাঙতে পারে, এখন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে এটা বাংলাদেশ সেনাবাহিনী। কারণ মানুষ সেনাবাহিনীর প্রতি একটা আস্থা আছে, যে সেনাবাহিনী যে কোনো কাজে কখনোই তারা ব্যর্থ হয়নি, না দেশের কাজে না শান্তির, যে কোনো মূল্যেই তারা সেই শান্তিটা বজায় রাখতে পারছে। এবং সেনাবাহিনীর মূল লক্ষ্য হবে যে বিশেষ করে বর্তমান যে বাজার ব্যবস্থাপনা, এটা একটা মূল্য তালিকা ফিক্সড করে মনিটরিং করা। আর এই মনিটরিংয়ের প্রায় আমার মতামত যে প্রত্যেকটা জেলা উপজেলায় একটা করে কমিটি থাকা দরকার, যে কমিটিতে একটা নিয়ন্ত্রণ থাকবে যে আজকের বাজার বা আগামীকালকের বাজার, বিশেষ করে কাঁচা বাজারগুলোতে একটা ওঠানামা করে। কিন্তু মুদিখানায় বিশেষ করে যেমন সয়াবিন তেল, চিনি, মুগ ডাল, প্যাকেটজাত পণ্য, হ্যাঁ, এই পণ্যগুলোর একটা নির্দিষ্ট মূল্য থাকতে হবে। এটা আমদানি করে আমদানির কস্টিং কত, যে দেখা গেছে যে আমার আমদানি করতে ৮০ টাকা, এটা বাজার মূল্য হওয়া উচিত আছে ৯০-৯৫ টাকা। এটা এখন খুচরো বাজারে কিনতে গেলে দেখা যায় ১৫০ টাকা পর্যন্ত আমাদের কিনতে হয় ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল ১৯০ টাকা, এবং আরো যদি ভালোটা কিনতে যাই ২১০ টাকা পর্যন্ত লাগে। তো এটা আমদানি করে কিন্তু এতটা মূল্য আসে না। এই মূল্যটা যদি তারা নিয়ন্ত্রণ করে একটা কমিটির মাধ্যমে, যে কমিটিটাতে বর্তমান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ থেকে একটা মানে আমরা যে আশা দেখতে পাচ্ছি, যে স্বাধীন বাংলার যে নতুন প্রজন্ম এবং যে একটা শাসন, আমরা সাম্প্রতিক কয়েকদিন আগে দেখছি যে বাংলাদেশ পুলিশ প্রশাসন যে নিয়ন্ত্রণটা করতে পারে নাই সড়কে, কিন্তু তারা করে দেখাইছে এটা পসিবল।
মানুষ যদি চায় মন থেকে, দুর্নীতি কেন, সবকিছু দূরে ফেলতে পারে। আচ্ছা, সুন্দর কথা বলছেন আপনি। আপনি যেটা বললেন যে আমাদের সিন্ডিকেট গুলো ভেঙে দিতে হবে এবং যে পণ্যটা যেই দামে আমদানি হচ্ছে ওই অনুযায়ী সরকার কর্তৃক একটা নির্দিষ্ট মূল্য তালিকা সব জায়গায় ছড়াই দিতে হবে, যাতে ওই মূল্য তালিকার বাইরে কেউ পণ্য না বিক্রি করতে পারে। খুব সুন্দর একটা কথা বলছেন আপনি। হ্যাঁ, তাহলে এখানে এই যে আরেকটা বিষয় চাটুকারিতা আছে। যারা আছে, আমি বিশেষ করি যারা চাটুকারিতা আছে তারা আপনার সিন্ডিকেট তৈরি করে টাকা নিতে পারবে না প্যাকেটজাত পণ্যগুলো। হ্যাঁ, ওই সুন্দর একটা কথা বলেছেন। হ্যাঁ, আপনি আরেকটু বলতে চাইছিলেন কি জানি। এখানে আরেকটা বিষয় আছে, যেটা হলো যে আমার বাজার মূল্য থেকে কেউ প্যাকেটের গায়ে মূল্য আছে যে আমার 120 টাকা বা 110 টাকা বা 100 টাকা, কোনো মুদি দোকান বা কোনো হোলসেল এখান থেকে দেখা যায় যে মাল কৃত্রিম সংকট দেখায় যে বাজারে মাল পাওয়া যেতেছে না, আমার 10 টাকার মাল আমার এখন 15 টাকা দিতে হবে, 20 টাকা দিতে হবে। ওই দোকানদারের শার্টের কলারটা ধরে বাইরে আনতে হবে যে কোথা থেকে কিনছো, কোথা থেকে কেন তুমি বেশি চাইতেছো। এটা যদি প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা নাগরিক করে, এবং ওই ব্যবসায়ী দ্বারা আর কখনো এই ঘটনা করবে না, যেটা বাংলাদেশ সরকার এই যে 5 তারিখে যে ঘটনা, যে দেশে ক্ষমতা ছেড়ে পালায় গেছে, সেম এরকম নজির তৈরি করতে হবে যাতে কেউ সিন্ডিকেট তৈরি করতে না পারে, তৈরি করার সঙ্গে সঙ্গে ওটা ভেঙে দিতে হবে। সুন্দর কথা বলছেন আপনি। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে দুর্নীতি, মানে শেখ হাসিনা আমল এবং তার আগেও দেখা গেছে যে সারা বাংলাদেশ এবং শেখ হাসিনা আমলে এসে এমন হয়েছে যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। দুর্নীতি একটা মানে ভাইরাস রূপ, করোনার মতো, করোনার থেকে ভয়ঙ্কর রূপে চলে গেছে। তো কি উপায় সরকার গ্রহণ করলে এই দুর্নীতি নির্মূল করা সম্ভব? এটা গুড কোশ্চেন। যে দুর্নীতি দুর্নীতি আসলে একটা দেশের সবচেয়ে বড় ক্যান্সার, এটাকে বলবো সব থেকে বড় ক্যান্সার। যে ক্যান্সারের চিকিৎসা নিজের থেকেই তৈরি করতে হবে। দুর্নীতি দমন করতে গেলে আগে দুর্নীতি দমন কমিশন শক্তিশালী গঠন করতে হবে। যে দুর্নীতি, যে কোনো নেতা, সে হোক প্রধানমন্ত্রী, কোনো এমপি বা কোনো নেতা, যে কেউ দুর্নীতি করছে, দুর্নীতি খতিয়ে দেখতে হবে, এটার স্বাধীনতা তৈরি করতে হবে দুর্নীতি দমন কমিশন দিয়ে। এটা দুটো অপশন, একটা হলো কমিশনকে শক্তিশালী করতে হবে, আর দ্বিতীয়ত জনগণকে এখান থেকে একটা স্লোগান তৈরি করতে হবে যে ঘুষ চাইলেই ঘুষি দিতে হবে, ঘুষ চাইলেই ঘুষি। কারণ আমাদের যে বর্তমান যে সরকারি কর্মচারী, ম্যাক্সিমাম গুলোই দুর্নীতিতে ভরা। মানে এরা দুর্নীতি করার কারণও আছে যে এরা যখন কোনো চাকরির জন্য কারো কাছে গেছে যে আমার চাকরির দরকার, ওই পদে তার যোগ্য নাই, কিন্তু অযোগ্য লোক যখন যোগ্য জায়গায় বসে তখন ওই পদের পদমর্যাদা ধরে রাখতে পারে না, আর তখনই দুর্নীতি তৈরি হয়। ওই পদকে কেন্দ্র করেই দুর্নীতি তৈরি হয়। আর এটার পেছনে সব থেকে বড় অবদান রাখতে পারে আমার মতামত, যে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনীর কিছু স্পেশাল অফিসার আছে যাদের দিয়ে যদি দুর্নীতি দমন কমিশন নিয়ন্ত্রণ করা হয় তাহলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব। যেমনটা গত 5 বছর আগেও প্রায় একটা খবর নিউজে দেখছি যে এক মহিলা পাসপোর্ট অফিসে ঘুষের জন্য ওই কর্মকর্তারে জুতা পেটা করছে। তা আমি বলবো যে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জায়গার থেকে, যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, যে ঘুষ চাইলেই ঘুষি এবং চাঁদা চাইলেই তারে ধরে মারধর করতে হবে, যাতে সেই চাঁদাবাজ শক্তিশালী হতে না পারে। যাক, সুন্দর একটা কথা বলছেন। আচ্ছা, এই যে আপনি যে আরেকটা জিনিস কথা বলছিলেন, যেটা হচ্ছে যে আমি ঘুষ দিয়ে চাকরি শুরু, অথবা রাজনৈতিক যে নেতাগুলো আছে এই নির্বাচন প্রচেষ্টা লেন্দি হওয়ার কারণে এবং ব্যয়বহুল হওয়ার কারণে পরবর্তীতে তারা যখন ক্ষমতায় আসে, এসে ওই যে নির্বাচনের যে ব্যয় হয়েছে এই ব্যয়ের টাকা উঠাতে গিয়ে প্রথম দিক দিয়েই তারা দুর্নীতি দিয়ে ক্ষমতা শুরু করে। এ বিষয়ে আপনি কি বলবেন যে কিভাবে নির্বাচন প্রচেষ্টা আরো এটা একটা সহজ করলে? বেশ ভালো পয়েন্ট। হ্যাঁ, বিশেষ করে আমাদের যে দেশের কিছু নাগরিক আছে, বিশেষ করে মানে যারা প্রবত্য অঞ্চলে, বিশেষ করে গ্রামের যে লোকগুলা, এরা নির্বাচনের সময় 2 কাপ চা বা 1 প্যাকেট সিগারেট বা 500-1000 টাকার জন্য একজন প্রার্থীর কাছে ধর্ণা ধরে যে আমার 500 বা 1000 টাকা দিলে আমার পরিবারে 5টা ভোট আছে, আমি 2000 টাকায় বিক্রি করে দেব। এই যে দুর্নীতিটা শুরু,
মানে নির্বাচনের আগ থেকে শুরু। এখন ওই ব্যক্তি কখনোই সেই প্রতিনিধির কাছ থেকে ভালো কিছু চাইতে পারবে না। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি আপনাকে ভোট দেব এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে। আপনি একজন ভালো মানুষ, ভালোভাবে কাজ করবেন। আমি যদি তার কাছ থেকে দুর্নীতি শুরু করি, তাহলে সে তা আমার থেকে বেশি করবে। এটাই বাস্তবতা। এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা নাগরিককে বলবো, প্রত্যেকটা ভোটারকে বলবো যে নির্বাচনের সময় কোনো প্রার্থীকে আপনার পছন্দ হয় নাই, ওকে, আপনার যাকে পছন্দ তাকে বিনা স্বার্থে ভোট দেবেন এবং তার কাছে চাইতে পারবেন যে আমি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, আপনি প্রতিনিধি, আপনার কাছে আমার চাওয়ার অধিকার আছে। যখন আমি তার কাছ থেকে টাকা নিয়ে তাকে ভোট দেব, তো সেক্ষেত্রে আমি সব থেকে দুর্নীতিবাজ, আমি দুর্নীতিটা বীজ বুনলাম, যে দুর্নীতির প্রথম যে সিঁড়িটা তৈরি করে দিলাম। এখন ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে তো দেশটা বীজের বেঁচে ফল খাবে, ওই ফলের বীজ থেকে বীজ তৈরি হবে যে দুর্নীতি শেষ কোথায়। এই জন্য আমি বলবো প্রত্যেকটা লোক যে লোভটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তবে দুর্নীতির আমরা সর্বশেষ শিখরে পৌঁছে যেতে পারবো, যে দেশ থেকে দুর্নীতি চলে যাবে। আর বর্তমান যে ছাত্র সমাজ, তারা যে কাজটা করে দেখাইছে, এটা পসিবল যে দুর্নীতি দেশ থেকে জিরোতে নিয়ে যাওয়া। এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে যে সরকার এই ক্ষেত্রে কি এমন কোনো পদক্ষেপ নিতে পারে না? যেমন হচ্ছে আমাদের যখন জাতীয় সংসদ নির্বাচন হয়, তখন আমার সারা দেশ যোগে একসাথে নির্বাচন হয়। এই ক্ষেত্রে যদি সরকার প্রত্যেকটা জেলা 2 দিন বা 5 দিন বা এই টাইপের, মানে এক জেলায় একদিন নির্বাচন দিয়ে ওইখানে সমস্ত সেনাবাহিনী নিয়োগ দিয়ে ওইখানে এমন কিছু একটা করলো যে যারা নির্বাচনের জন্য পোলাপানদেরকে সিগারেট দিচ্ছে বা হচ্ছে জায়গায় জায়গায় টিম গঠন করতেছে, প্রচার না চালায় মানুষকে টাকা দিচ্ছে, তাদের সাথে সাথে নির্বাচন বাতিল বা ও আর জীবনে নির্বাচন করতে পারো না, এরকম কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, এটা বলে গুড কোশ্চেন যে কথাটা বলছেন। এটা পার্লামেন্ট থেকে আইন তৈরি করা দরকার। যে একটা লোকের মধ্যে যদি এলেম শিক্ষা না থাকে, তো সেই লোকটা দুর্নীতি করবে। আপনি এটা দেখেন যে বিশেষ করে এই যে আমাদের যে আরব কান্ট্রিগুলো আছে, এই আরব কান্ট্রিতে যে পার্লামেন্ট সদস্য, তারা কিন্তু দুর্নীতিতে গ্রস্ত না। বিশেষ করে আলেম সমাজ যদি সমাজ প্রতিষ্ঠা করতে না পারে, মূর্খরা যখন এই জায়গায় আসবে, তখন তারা না দুর্নীতি না সুনীতি, কোনো নীতি তারা পছন্দ করবে না, তাদের নীতি নির্ধারণ করবে। এই জন্য আমি বলবো যে আগামীতে যখন সংসদ নির্বাচন হবে, প্রত্যেকটা প্রার্থী যাতে 30 পারা কোরআন জানে, এইরকম লোকের আমাদের পার্লামেন্টের দরকার। তবেই দেশের সব থেকে বড় চ্যালেঞ্জ হবে যে দুর্নীতি জিরোতে যাওয়া। সেক্ষেত্রে বাংলাদেশ তো সাম্প্রদায়িক দেশ, মানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলে, তো সবাই তো আর কোরআন জানবে না। সেই ক্ষেত্রে আমি কি বলবো? তবে হ্যাঁ, এখানে এটা গুড কথা কোশ্চেন যে হিন্দু লোক, আমি বলবো যে আমাদের বিশেষ করে মুসলিম কান্ট্রি, মুসলিম প্রধান দেশ, আমাদের প্রত্যেকের ধর্ম ইসলাম, এবং এখানে সংখ্যাগরিষ্ঠ কিছু লোক আছে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মে। যখন মানে 10 জন লোক এক জায়গায় থাকবে এলেন, তখন ওই একজন লোক চিন্তা করবে যে না, আমি এখানে ভালো থাকতে গেলে আমার তার পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে। তার ভেতর থেকে ওই জিনিসটা এমনি অটোমেটিকলি বের হয়ে যাবে। আর যখন যেমন এই যে পটুয়াখালীতে সংরক্ষিত মহিলা আসনে একজন সংসদ সদস্য আছে, হেডিং কথাগুলো বলতে পারে না, এরকম লোক আসলে, মমতাজের মতো লোক যদি সংসদে আসে, সেক্ষেত্রে এরকম দুর্নীতি না, বস্তায় বস্তায় দুর্নীতি টাকা তাদের ঘরে ঢুকবে, যেটা অলরেডি আমরা পেয়ে গেছি, বিগত শাসনে শাসনে পেয়ে গেছি এবং বাংলার মানুষ সবাই জানে, সারা বিশ্ব জানে। সারা বিশ্ব জানে। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বলছেন আপনি। আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে এই যে 5ই আগস্ট শেখ হাসিনাকে পতন করা হলো, যে পতনটা অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে, অনেকের এখনো অসুস্থ আছে, অসুস্থতার বিনিময়ে হয়েছে, এবং এর আগেও অনেক আন্দোলনের মধ্যে বাংলাদেশ শুরু থেকে এখন পর্যন্ত অনেক আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু চলছে। মানে বাংলাদেশের যে কোনো অন্যায় বাংলাদেশের মানুষ কিন্তু রুখে দিচ্ছে, এবং হচ্ছে এটা আরো বেশি প্রতিফলিত হয়েছে হচ্ছে আপনার এই যে 2024 সালের আন্দোলনের পরে, যে ট্রাফিক পুলিশরা পর্যন্ত চলে গেছে, ট্রাফিক দায়িত্ব ছাত্রছাত্রীরা নিচ্ছে, আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীরা নিজেরাই ওইটা আবার
রিকভার করছে। তারপরে হচ্ছে দেখবেন আপনি যে ভারত থেকে যখন পানি ছেড়ে দিল, বন্যা হইলো, বন্যা কিন্তু এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা, বাংলার মানুষ যারা আছে তারাই কিন্তু কি করতেছে, তাদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করতেছে বা তারাই এগিয়ে আসতেছে। তো এই যে মানুষের ভেতরে যে একতা, তারপরে হচ্ছে আপনার মানুষত্ব, এই মানুষত্ব এবং একতাকে নিয়ে কিভাবে এই সরকার এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে বলে মনে করেন? আমি মনে করি যে বর্তমান যে ছাত্র সমাজ, যদি একটা ছাত্রের মধ্যে সুশিক্ষিত হয়, মানুষ সুশিক্ষিত শেখে, তার প্রথম স্তর হলো তার বাবা মা থেকে। যদি সেই বাবা মা দুর্নীতিগ্রস্ত হয়, তো ওই সন্তান বড় হওয়ার পরে সে একটা জায়গা খুঁজবে যে কোথায় গেলে সে দুর্নীতি করতে পারবে। যেমনটা কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক নেতারা নেতৃত্ব দেয়, কিন্তু তাদের ছেলে মেয়েরা বাইরে থাকে। যে ব্যারিস্টারি করতেছে আমেরিকায়, ব্রিটেনে, বিভিন্ন দেশে। আর আমাদের দেশে যে মেধাবী ছাত্ররা, তারা চাকরির অভাবে, চাকরির যে সংকট তৈরি করছে, এটা কৃত্রিম একটা সংকট। আমার দেশের লোক চাকরি পায় না, বৈদেশিক লোক এসে চাকরি করতেছে। এই যে ভারতীয় নাগরিক দেশে এসে চাকরি করতেছে, আমার দেশের লোক মেধাবী, এই কারণেতে মানুষ সন্ত্রাস হয়, দুর্নীতিবাজ হয়, এসব কারণে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশের যে বর্তমান সরকার, তার সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ হলো এই যে বহিরাগত দেশের যে নাগরিকরা চাকরি করতেছে, এদেরকে ইন্ডিকেট করে, তাদেরকে অনুসন্ধান টিম দিয়ে বের করে এখানে আমাদের যে মেধাবী ছাত্র আছে তাদেরকে যোগ্য স্থানে বসানোর জন্য, যাতে দেশটারে আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। যেমনটা দেখেন 1947 সালে যখন জাপানে পরমাণু বোমা হামলা হয়, এরপরে জাপান কিন্তু ঢেলে সাজাইতে খুব বেশি সময় লাগে না, 50 বছরের মধ্যে তাদের জিডিপি 8 পয়েন্টের উপরে। আচ্ছা, আর এখানে আমরা দেশ স্বাধীন করছি এবং এক মুক্তিযোদ্ধায় জয়লাভ করছি। ব্রিটিশ শাসন গেছে, পাকিস্তান শাসন গেছে, এরপরে স্বৈরাচার শাসন গেছে, সামরিক শাসন গেছে, আবার দলীয় শাসন আসছে, এখন আবারও আমরা আসছি সামরিক শাসনে। এইখানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছাত্র। প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে ছাত্র আন্দোলন সব থেকে বড় ভূমিকা। আমি বলবো এই ছাত্ররা যদি ভালো শিক্ষিত হয়, বিশেষ করে আমরা স্কুল কলেজে ভার্সিটিতে যদি আমরা শিক্ষা না নিতে পারি, সুশিক্ষায় যদি সুসংগঠিত না করতে পারি, তাহলে আমাদের দেশ ও জাতি গঠন করা অসম্ভব। আর এই জিনিসগুলো তৈরি করতে হবে ভালো ছাত্র, ভালো শিক্ষক এবং ভালো ফ্যামিলি। এই জিনিসগুলো তৈরি করলে আগামীতে আমরা দেশ চ্যালেঞ্জের মুখে নিতে পারবো এবং বিশ্ব দরবারে, যেমন জার্মানি, জাপান, ফ্রান্স, এরা কিন্তু উন্নত কান্ট্রি, এদের দেশে দুর্নীতি নাই। এদের দেশে দুর্নীতি নাই কারণ এদের ভিতরে একটা জিনিস আছে, যে দেশের জন্য আমাদের ভালোবাসা থাকতে হবে, দেশের প্রতি একটা মমত্ব থাকতে হবে। রাজনৈতিক কিছু নেতা আছে যে দেশের জন্য রাজনীতি করে, কিন্তু নিজের স্বার্থের জন্য অন্য দেশে সেকেন্ড হোম বানায়। আর বর্তমান যে প্রজন্ম, এদের ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো আমার দেশ, আমার গর্ব, আমার স্বাধীনতা। এটা যদি মানুষের মধ্যে থাকে যে আমার দেশ, আমার স্বাধীনতা, আমার দেশকে আমি বলি, আমার স্বাধীনতা ধরে রাখতে গেলে আমার দেশকে আগে ভালোবাসতে হবে এবং ঐক্যবদ্ধ, এটা সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম। যে এখানে এতগুলো ছাত্র, বিগত কয়েক দশকে কিন্তু এরকম একটা ঘটনা হয় নাই, যেটা পাকিস্তান সময় হয়েছে বা এই যে শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে। আমরা চাবো যে আগামীতে এরকম ঐক্যবদ্ধ এবং একতা নিয়ে আমরা আগামীতে দেশকে, ভারত কেন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই ঐক্যবদ্ধভাবে কেউ কাজ করলে সেই দেশকে দমায় রাখতে পারে। এবং উন্নত দেশ কিভাবে হয়? মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায়। বিগত কয়েকদিনে যেমন ইন্ডিয়ার বন্যার পরিস্থিতি, বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি, এটা আমরা ভালো করে উপলব্ধি করতে পারছি যে দেশের মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়ায়। এটাকে সবসময় কাজে লাগায়, এইভাবে দেশকে আগায় নিতে হবে।